শখ করে লালন পালন করা প্রায় ৩৫ মণ ওজনের ফ্রিজিয়ান জাতের একটি গরু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উপহার দিতে ঢাকায় নিয়ে গিয়েছিলেন পটুয়াখালীর কৃষক সোহাগ মৃধা। তবে খালেদা জিয়ার পরামর্শে ষাঁড়টি নিজ এলাকায় ফিরিয়ে এনেছেন তিনি। বৃহস্পতিবার রাত ৯টা ৫৫ রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের বাসা ফিরোজার সামনে ষাঁড়টি নিয়ে পৌঁছান সোহাগ মৃধা। সঙ্গে ছিল তার শিশু ছেলে জিসানও। সেখানে পৌঁছানোর পর তাদের ভেতরে আমন্ত্রণ জানানো হয়। এটা জানা ছিল না আগে যে তাদেরকে মানে বাচ্চাকে সহ সোহাগ মৃধাকে ভেতরে আমন্ত্রণ জানানো হয়, তাদের আপ্যায়ন এবং ঈদ উপহার দেওয়া হয়। এটা কল্পনা করা যায় যে বেগম খালেদা জিয়ার কাছে একেবারে সশরীরে মানে তার বাসায় পৌঁছানো, তার বাড়িতে পৌঁছানো এবং আপ্যায়িত হয়েছে এবং ঈদ উপহারও দেওয়া হয়েছে। মানে সে উপহার দিতে এসে উল্টা উপহার পেল। শুক্রবার সকালে ষাঁড়টি নিয়ে ঢাকা থেকে বাড়ি পৌঁছান সোহাগ মৃধা। তিনি এবং তার পরিবার বেশ খুশি। এই যে ফিরাই দিল বলে মন খারাপ করেনি। কেন মন খারাপ করেনি সেই কথা রিপোর্টে বলা আছে। সোহাগ মৃধা বলেন, আমার আর কিছু চাওয়ার নাই, কিছু চাওয়ার পাওয়ার নাই। আমার উপহার দেশনেত্রী বেগম খালেদা জিয়া গ্রহণ করেছেন, আবার আমাকেই সেটি উপহার হিসেবে ফেরত দিয়েছেন। তারেক রহমান স্যার ইম্পর্টেন্ট দেখেন, সেই লন্ডন থেকে তারেক রহমানও খবরটি জেনেছেন এবং ভিডিও কলে তার সঙ্গে কথাও বলেছেন। কল্পনা করেন, তার মানে সে যে এত কষ্ট করে এই যে গরুটা নিয়ে আসলো সেই কারণে মানে বেগম খালেদা জিয়া এবং তার ছেলে তারেক রহমানও যে খুশি হয়েছেন তার বহিঃপ্রকাশ দেখেন। তাকে ভেতরে নিয়ে আপ্যায়িত করা হয়েছে, ঈদ উপহার দিল এবং লন্ডন থেকে তারেক রহমান ভিডিও কলে তার সঙ্গে কথা বলছেন যে আমাকে এবং আমার ছেলেকে ঈদ উপহার দিয়েছেন, আমি এবং আমার পরিবারের সবাই খুব খুশি হয়েছি। ঈদের পর ষাঁড়টির ব্যাপারে পরিবারের সবাই মিলে সিদ্ধান্ত নেব। বৃহস্পতিবার রাতে বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন ফিরোজার সামনে উপস্থিত সাংবাদিকদের বলেন, বেগম খালেদা জিয়া উপহার গ্রহণ করেছেন। পরে ম্যাডামের অনুরোধ হচ্ছে এটি উনি নিয়ে গিয়ে ওনার এলাকায় নিজের পছন্দ মতো বা আমাদের দলের নেতা কর্মীদের এবং এলাকার মানুষদের নিয়ে কোরবানি দেন, সেটাতেই ম্যাডাম সবচেয়ে খুশি। এটাই দেখেন একটা বড়ত্ব এবং মহত্ব, উদারতা কি পরিমাণ হতে পারে। এটা তো বেগম খালেদা জিয়াকে আনছে, সেটা নিয়ে যদি তার দলের বা তার পরিবার পরিজনদের মধ্যে এটা বিতরণ করতো, এতে তো কিছুই মানে বরং এটাও ভালো একটা খবর ছিল। কিন্তু তার চেয়েও ভালো খবর হয়ে গেল যে তিনি এটা ফিরাই দিয়েছেন, ফিরাই দিয়ে গ্রহণ করছেন, এই উপহারটা আবার দিয়ে বলছেন যে তুমি এলাকায় যে তোমার এলাকার মানুষকে খুশি করো। কিন্তু ম্যাডাম বলছেন যে ম্যাডাম এখানে একা আছেন, ফলে এত বড় গরু কুরবানি এখানে সম্ভব না। কিন্তু ম্যাডাম উনার যে মনের আকুতি, অনুভূতি এবং আবেগ সেটাকে গ্রহণ করেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই কৃষককে ধন্যবাদ জানিয়েছেন বলেও জানান জাহিদ হোসেন। সোহাগ মৃধার বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার উত্তর ঝাটিবুনিয়া গ্রামে। তিনি ইউনিয়ন বিএনপির কর্মী। তিনি এবং তার পরিবারের সদস্যরা ৬ বছর ধরে লালন পালন করেছেন কালো রঙের ষাঁড়টি। দেখেন, সে তো জানতো না যে বিএনপি ক্ষমতায় আসবে বা বিএনপি ক্ষমতায় আসার একটা মুখে বা এরকম একটা পরিবর্তন হবে, কিন্তু তারপরেও বেগম খালেদা জিয়াকে উপহার দেবেন বলে তিনি এটাকে লালন পালন করে বড় করেছেন। এটির নাম রেখেছেন কালো মানিক। যাক, এটা গতকাল বৃহস্পতিবার সকালে কালো মানিক নিয়ে উপজেলার উত্তর ঝাটিয়াবুনিয়া গ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন সোহাগ মৃধা। সাজানো ৩টি ট্রাকের একটি ছিল কালো মানিকের জন্য। ষাঁড়টিকে ফুলের মালা পরিয়ে রঙিন কাগজ দিয়ে সাজানো হয়। অন্য ২টি ট্রাকের একটি ছিল বাদক দলের জন্য, অপরটিতে ছিলেন সোহাগ মৃধার সফরসঙ্গী ২৫-৩০ জন যুবক এবং তার শিশু সন্তান জিসান। রীতিমতো একটা উৎসবমুখর পরিবেশে সে নিয়ে আসছিল কালো মানিক। এতো কালো মানিককে আবার ফেরত দিলেও সে অখুশি হয়নি, সেরকম ভাবে তাকে খুশি করছে এবং রীতিমতো সোহাগ মৃধার জীবনে এটা একটা বিরাট একটা উপহার যে সেই উপহারটা তাকেই ফেরত দিল এবং সেই সাথে ঈদের অন্যান্য উপহার এবং বাসার ভিতরে নিয়ে যে আপ্যায়িত করা হয়েছে সোহাগ মৃধাকে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। প্রিয় দেশবাসী, আমি জানি আগামী জাতীয় নির্বাচন কখন হবে সে বিষয়ে সিদ্ধান্ত জানার জন্য রাজনৈতিক দল ও জনগণের মধ্যে বিপুল আগ্রহ রয়েছে। আমি বারবার বলেছি এই নির্বাচন ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে অনুষ্ঠিত হবে। এই সময়ের মধ্যে দেশে নির্বাচন উপযোগী পরিবেশ সৃষ্টির জন্য যা যা করা দরকার সরকার তাই করছে। এখানে মনে রাখা জরুরি, বাংলাদেশ স্বাধীনতার পর থেকে যতবার গভীর সংকটে নিমজ্জিত হয়েছে তার সবগুলোরই প্রধান কারণ ছিল ত্রুটিপূর্ণ নির্বাচন। ত্রুটিপূর্ণ নির্বাচন প্রক্রিয়ায় বারবার ক্ষমতা কক্ষিগত করার মধ্য দিয়ে একটি রাজনৈতিক দল বর্বর ফ্যাসিস্টে পরিণত হয়েছিল। এই ধরনের নির্বাচন যারা আয়োজন করে তারা জাতির কাছে অপরাধী হিসেবে চিহ্নিত হয়ে যায়।
এমন নির্বাচনের মধ্য দিয়ে যে দল ক্ষমতায় আসে তারাও জনগণের কাছে ঘৃণিত হয়ে থাকে। এই সরকারের একটি বড় দায়িত্ব হলো একটি পরিচ্ছন্ন, উৎসবমুখর, শান্তিপূর্ণ, বিপুলভাবে অংশগ্রহণের পরিবেশে একটি নির্বাচন অনুষ্ঠান করা, এমন একটি নির্বাচন আয়োজন করা যাতে করে দেশ ভবিষ্যতে নতুন সংকটে না পড়ে। এই জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো প্রাতিষ্ঠানিক সংস্কার। যেই প্রতিষ্ঠানগুলো নির্বাচনের সঙ্গে সরাসরি জড়িত সেগুলোতে যদি সুশাসন নিশ্চিত করা না যায় তাহলে ছাত্র জনতার সকল আত্মত্যাগ বিফলে যাবে। সংস্কার, বিচার, নির্বাচন এই তিনটি ম্যান্ডেটের ভিত্তিতে আমরা দায়িত্ব গ্রহণ করেছিলাম। সেই বিবেচনায় আগামী রোজার ঈদের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে আমরা একটি গ্রহণযোগ্য জায়গায় পৌঁছতে পারব বলে বিশ্বাস করি। বিশেষ করে মানবতাবিরোধী অপরাধের বিচার, যা কিনা জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের প্রতি আমাদের সম্মিলিত দায়, সেই বিষয়ে আমরা দৃশ্যমান অগ্রগতি দেখতে পারব। এতে আমাদের উপর আপনাদের অর্পিত ম্যান্ডেট ন্যূনতম হলেও বাস্তবায়ন করে যেতে পারব। সেই বিবেচনায় ও ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু, প্রতিদ্বন্দ্বিতামূলক ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য সকল পক্ষের সঙ্গে আমরা আলোচনা করেছি। পাশাপাশি বিচার, সংস্কার ও নির্বাচন সংক্রান্ত চলমান সংস্কার কার্যক্রম পর্যালোচনা করে আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে। আমরা এমন নির্বাচন চাই যা দেখে অভ্যুত্থানের শহীদদের আত্মা তৃপ্তি পাবে, তাদের আত্মা শান্তি পাবে। আমরা চাই আগামী নির্বাচনে সবচেয়ে বেশি ভোটার, সবচেয়ে বেশি প্রার্থী ও দল অংশ নেক। এটা সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হিসেবে জাতির কাছে স্মরণীয় হয়ে থাকুক। আপনারা জানেন আমাদের দেশে এখন 12 লক্ষ রোহিঙ্গা বসবাস করছে। প্রায় 1 লাখ রোহিঙ্গা এসছে 2023 সাল থেকে 2024 সালের সেপ্টেম্বর সময়কালে, যখন রাখাইন রাজ্যে ব্যাপক যুদ্ধাবস্থা বিরাজ করছিল। সেখানে চলমান সংঘাত ও মানবিক পরিস্থিতির কারণে এখনও অনেকে আসতে চেষ্টা করছেন। রোহিঙ্গাদের বাংলাদেশে আসা বন্ধ করতে এবং যারা ইতিমধ্যে বাংলাদেশে অবস্থান করছেন তাদের প্রত্যাবাসনের জন্য আমরা উদ্যোগ নিয়েছি। আমরা যখন দায়িত্ব গ্রহণ করেছিলাম তখন রোহিঙ্গা ইস্যুটিকে প্রায় মৃত অবস্থায় পেয়েছিলাম। আন্তর্জাতিক এজেন্ডা থেকে ইস্যুটি ঝরে পড়েছিল। সেই অবস্থা থেকে আমরা ইস্যুটিকে বিশ্ববাসীর দৃষ্টির সম্মুখভাবে নিয়ে আসতে পেরেছি। আমি গত বছর সেপ্টেম্বর মাসে জাতিসংঘ সাধারণ পরিষদে রোহিঙ্গা বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠানের আহ্বান জানিয়েছিলাম। আপনারা জেনে খুশি হবেন জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্র এই বিষয়ে একমত হয়েছেন এবং তারা একটি উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। এই বছর সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এই সম্মেলন